এই বাংলায় যদি কেউ ওয়াকফ আন্দোলন করতে চান বা গুলোগুলি করেন, আমার থেকে খারাপ কেউ হবে না। তারপরেই দেখা গেল ওয়াকফ নিয়ে যেখানে যেখানে আন্দোলন হয়েছে সেখান থেকে গ্রেফতার করেছে, সে হোক ভাঙড় হোক আপনার কলকাতার বুকে। এখনো ভাঙড়ে আমাদের 7 থেকে 8 জন ভাই জেল কাটছে ওয়াকফ আন্দোলন নিয়ে, আর আমরা এখানে শুয়ে আছি। আর এই দিদি বলছে আমরা মুসলিমকে ভালোবাসি। একটা জিনিস মনে করবেন, আমি যদি আপনার প্রকাশ্যে শত্রু হই, আমার সঙ্গে আপনার লড়াই হবে, কিচ্ছু হবে না। কিন্তু বন্ধু, আমি যদি আপনার ভিতরে শত্রু হই, গোপন শত্রু হই, আমার থেকে অধম আর কেউ নেই। আর এই বাংলার হিটলার রাডি সেটাই, কারণ বিজেপি ও চলে আরএসএস থেকে, এও চলে আরএসএস থেকে। ওর জন্ম নাগপুরে, এর জন্ম নাগপুরে। এই হচ্ছে সেই দল। এরা ভালো করবে, পারে না ভালো করতে। হিন্দু পাড়ায় গিয়ে বলো কি আমরা মুসলিমের দল না, আর মুসলিম পাড়ায় গিয়ে বলছো আমরা বিজেপির দালাল। আর আপনি বলছেন কিভাবে? আপনি তো প্রথম বলেছিলেন সিপিএম কে তাড়িয়ে বদলা নাই বদল চাই, আর একটা কথা বলেছিলেন মানুষ ভুলেনি, বিজেপিকে ফ্রন্ট এনে লড়বো, বিজেপিকে সামনে এনে লড়বো। কারণটা কি? বিজেপির ভয় দেখাবেন না? কি মনে করেছেন বাংলার মানুষ ভুলে গেছে? আপনার ব্যাপার বলিনি, আপনার জন্ম আরএসএস থেকে, আপনি ওখান থেকে জন্মেছিলেন। জন্মানোর পরে আপনি জোড়া জিতেছিলেন, জিতে আপনার ওই বিজেপির হয়ে আপনি মন্ত্রী হয়েছিলেন ওই রেলের চাকা হাওয়া দেওয়ার জন্য। আর আজকে আপনি কংগ্রেসের সঙ্গে দেশে এসে, বাংলায় এসে সেই কংগ্রেসকে লাথি মারার পরে আজকে বাংলায় বড় বড় কথা বলছেন না। আপনি কি মনে করেছেন? আপনি কিসের উন্নয়ন করেছেন? কয়েকদিন আগে দেখতে পেলাম, গত 3 দিন আগে হঠাৎ করে আমাদের অনেক এখানে বাচ্চারা আছে, তারা বুঝতে পারে না, ফেসবুক খুলে একটা জিনিস দেখা যাচ্ছে, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। হঠাৎ কেন আই লাভ মোহাম্মদ? বুঝতে হবে, অনেকেই জানে না, অনেকেই লিখে দিচ্ছে। আমিও নিজে জানতাম না ভাই, আই লাভ মোহাম্মদ লোকে লিখে, আমিও লিখে দিচ্ছি। লোকে লিখে আমি লিখি না, নবী সাল্লাল্লাহু নাম, তার কোনো সমস্যা নেই। কারণটা কি? কয়েকদিন আগে অন্য একটি রাজ্যে সেখানে আই লাভ মোহাম্মদ নবী সাল্লাল্লাহু নামটা লেখার জন্য, একটা ব্যানার টাঙানোর জন্য তার নামে আপনার একটা মামলা হয়ে গেল, ওই তাকে গ্রেফতার করা হলো। এই হচ্ছে ভারতবর্ষের বর্তমান প্রশাসন। আরে আমার ধর্ম আমার কাছে, আপনার ধর্ম আপনার কাছে। আপনি জয় শ্রীরাম বলুন, আপনার সঙ্গে আমরা কাঁধে নিয়ে বেড়াবো, আমি আল্লাহ আকবার বলবো, আমি আপনি একসঙ্গে মরবো, কোনো সমস্যা নেই। কিন্তু কিছু কিছু আরএসএস মার্কা বন্ধু মনে করছে এই ভারতবর্ষ তার বাপের, এই তাদের মনে করে দিতে চায় আপনার বাপের নয়, আপনার বাপের নয়। এই বাংলা, এই ভারত যখন শাসন হচ্ছিল ইংরেজদের দ্বারা, এই ভারতটাকে যখন স্বাধীন করার জন্য রক্ত দিয়েছিল, সব থেকে বেশি রক্ত দিয়েছিল আমার আপনার বাপ দাদারা, এই মৌলবীরা। আর তার প্রমাণ যে দেখতে চান, আপনাদের বাপের হাত দিয়ে খোদাই করা দিল্লি গেলে চলে যান, কম বেশি 18,000-এর উপরে মাওলানাদের নাম লেখা আছে, মুফতিদের নাম লেখা আছে। সাধারণ মুসলিম তো দূরেই গেল। এটাই হচ্ছে আমাদের বাপ দাদার পরিচয়। আর আপনারা যারা আরএসএস দালালি করছেন, করে বিজেপি ঘুরে বেড়াচ্ছেন, টিএম থেকে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে বলবো, আর আপনার বাপ দাদাদের জন্যই আজকে ভারত 3টে খণ্ড হয়েছে। আপনাদের বাপ দাদাদের জন্যই ইংরেজ শাসন দীর্ঘদিন ধরে আপনারা ভারত স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। এটা প্রকাশ্যে প্রমাণ। আর একটা প্রমাণ কি দেবো? আরে আপনাদের বাপ দাদা আপনাদেরকে সাপোর্ট করেন, নাথুরাম গডসে, সে তো আমাদের গান্ধীজিকে হত্যা করেছিল, সকলেই জানে। তারপরেও সব মুখ্য প্রশাসনের সামনে আপনার ফুলের উপরে মালা চড়াচ্ছেন, তার ফটোর উপরে না। আর আপনারা বলছেন দেশভক্তি, আমাদের দেশভক্তি দেখাচ্ছেন না। সারা ভারতবর্ষ জুড়ে কি চলছে এখন? এই তো দিদি, তিনি বলেন বাঙালিদের ভালোবাসি, তিনি বাঙালি আদৌ কিনা আমার সন্দেহ জাগে। আজকে সারা ভারতবর্ষ জুড়ে যখন বাঙালিরা মার খাচ্ছে, দিদির মুখ বন্ধ, তিনি হঠাৎ করে মাথায় একটা ধান্ডা নিয়ে বললেন বাঙালিদের মারা যাবে না, বাঙালিদের মারা যাবে না। আর রাখ তোর ঢং মুখ, কে বলেছে তোর কথা বলছি? আরে আপনার ওই গদিতে বসিয়েছি ওই ঢং ঢং করে নাচার জন্য নয়, বিরোধী করার জন্য নয়। আপনাকে বসানো হয়েছে, আপনি একটা চিঠি লিখুন মাননীয় প্রধানমন্ত্রীকে, আপনি একটা চিঠি লিখুন যে রাজ্যে আমার বাঙালি ভাই মার খাচ্ছে সেই রাজ্যের আপনার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে দুটো কথা বলে দেন, যদি কিনা আমার বাঙালি ভাইরা মার খায়, আমি কিন্তু এই বাংলাতে অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবো না, আমার হাতের কন্ট্রোলের বাইরে চলে যাবে। তখন যেন আপনার যারা অন্য জায়গা থেকে এখানে এসছে তারা মার খেলে কিছু বলবেন না, গল্প একদিনই বন্ধ হয়ে যাবে। বাঙালিকে পলাতক করেন। আরে বাঙালি যদি মার খায় উত্তরপ্রদেশে, আমরা কি উত্তরপ্রদেশের লোকের মারবো? আমার বাঙালি মার খেলে, আমার ভাই মার খেলে, আর এখানে আমরা আঙুল তুজলো? আইন দেখাচ্ছেন না? আরে আইন আপনার জন্য না, আইন আমার জন্য। আমার ভাই যখন মার খাচ্ছে আপনি চুপ কেন? আপনি এখানে নোংরামু করছেন, রাজনীতি করছেন, আর বললেন কি বিদেশ থেকে ফিরে এসো আমি আপনাদেরকে ভাতা দেবো। কি ভাতা? ওই পরিযায়ী শ্রমিক ভাতা। আরে সেখানে 20,000 টাকা মাইনে কাজ করে, সেটা আমার ভারতবর্ষ, সেটা আমার দেশ। অন্য দেশে মার খায় না, সেখান থেকে ফেরত নিয়ে আসতে হবে। হ্যাঁ, অন্য দেশে লোক মারতে পারে,
কোনো সমস্যা নেই, চলে আসবো। সেটা আমার দেশ নয়, লিগালি ভাবে চলে আসবো, এটা আমার দেশ। অন্য রাজ্যে আমার ভাই বাস করছে, আর সেখানে মার খাইছে তাদের স্কিম না। 20,000 চাকরি ছেড়ে বাড়ি চলে এসো, টিকিট দেখাও, আর ফর্ম ফিল আপ কর, 5,000 টাকা হাতে না 1 মাসের জন্য। 1 বছর কাজ না পেলে 5,000 টাকা 1 বছর পরে দেবো। ওসব ভাই কিছু নয়। এই যে 100 দিনের টাকা মেরে 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 নেতাগুলোর পকেটে ভরতো, সেই নেতারা আর ভরছে না। আগে নেতার পিছনে মৌমাছির মতো গুনগুন করতো কিছু ছেলে মিলে ওই 100 দিনের টাকা খাওয়ার জন্য, সে টাকা তো বন্ধ। আবার তো সামনে 26, নোংরামু করতে হবে, মারপিট করতে হবে, টাকা পাবে কোথায়? হঠাৎ করে নতুন স্কিম করলো, আর পার্টির ছেলেগুলোকে ধর, ফাও ট্রেনের টিকিট কাটানোর পরে তাদের দিয়ে ফর্ম ফিল আপ কর, আর মাসে 5,000 টাকা নে, 6 মাস ধরে দেবো, 6 মাস পরে ভোট শেষ, স্কিম শেষ। এটাই আপনি ভাবুন। আরে আমার নন্দকার হয়েছে, সে বাস করছে গ্রামে, তার মানে হঠাৎ করে দিল্লি থেকে ফেরার টিকিট, কিচ্ছু বুঝতে পারছি না, দিল্লি থেকে ফেরার টিকিট। তারপরের দিন অঞ্চলে গিয়ে তার নামে একটা পরিচয় আপনার ফর্ম ফিল আপ হয়ে গেছে। এগুলো মানে কি এটা? ওই তো দিল্লি থেকে ফিরলে প্রমাণ, সরকার প্রমাণ দেখে, প্রমাণ দেখতে দেখতে এমন জায়গায় চলে গিয়েছে প্রশাসন, ভোট করার জন্য কি আর না করতে পারে। এদের চুরি চুরি চুরি, আর আপনাদের সাথে চুরি কথা বলা মানে আমার বেইমানি করা হবে, কারণ আপনাদের চোরের জায়গা তো এটা। আপনাদের বলছি আমাদের লিটপিট মারবেন না, জানো চোরের জায়গা তো এখানে। চাল চোর না কিছু আশেপাশে পাওয়া যায় তুলে শুনেছিলাম, এই তো সেই জায়গা। তারপরেও তারা লাফালাফি করে। এদের যদি ন্যূনতম জ্ঞান থাকতো, এরা আজকে লাফাতো না। এরা বাংলাটাকে পেয়েছে কি? এরা বাংলা নিজের বাবাকে সম্পত্তি মনে করেছে। আজকে বাঙালি মার কাছে কোনো আওয়াজ নেই, আজকে আমার মুসলিম ভাই মার কাছে আওয়াজ নেই, দলিত ভাই মার কাছে আওয়াজ নেই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মানুষের কিন্তু ধৈর্যের সীমার বাঁধ ভেঙে যাবে। আর যেদিন বাঁধ ভেঙে যাবে, বাংলাদেশ দেখেছেন, নেপাল দেখেছেন, শ্রীলঙ্কা দেখেছেন, এই বাংলাও কিন্তু দেখতে পাবেন। এটা কিন্তু মাথায় মনে রাখবেন। ইয়াং জেনারেশন আপনার বাড়ির দিকে তাকায় না, এরা কিন্তু আপনার ওই টাকার দিকে তাকায় না, কারণ এরা পান দিয়ে দেয়, পানকে ফেলে দেয় আপনার নেতাদের ওই লোকের চুরি করা টাকা থেকে হয় না, এদের ঘামানো টাকা এরা ইনকাম করে রেগুলার পান আর চিপ খেয়ে ফেলে দেয়। আপনি ইয়ং ছেলে কিনতে পারবেন না। তাই এখন নতুন স্কিম আপনার ওই পরিযায়ী শ্রমিকের কার্ড। ভাই বলছিলেন যে আমার ওনাদের অঞ্চলের সমস্যাগুলো, যেরকম বলছিলেন যে প্রধান সাহেবা দীপিকা দিদি, এখানে বলছিলেন দীপিকা দিদির কানে পৌঁছাবে, আমার একটু ভালো রকম চেনে আমার উনি। এখন দীপিকা দিদি বলতে চাই, আপনার স্বামীর যে চেয়ারটায় বসান, ওই চেয়ারটা আপনার বাবা গেলে চেয়ার না, ওটা সাংবিধানিক চেয়ার, ওটা প্রধানের চেয়ার।